খবরে আপনাদের স্বাগত। আমি মৌপিয়া। শুরু করছি ৮টায় সেরা। আপনারা জানেন ৮টা মানেই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং তার বিশ্লেষণ আপনাদের সামনে আমরা হাজির করি। আর একদম শুরুতেই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আমরা দেখে নেব। শুরুতেই জুলাই মাস শেষ হতে চললো, এখনও লাগাম পড়ানো যাচ্ছে না কোভিড গ্রাফে। দিন দুয়েক সামান্য কমতির দিকে থাকার পর আবারও দৈনিক সংক্রমণের রেকর্ড। গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ ৫২,১২৩। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৮৩,০০০। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। এ নিয়ে মোট ৩৪,৯৬৮ জন প্রাণ হারালেন কোভিডে। সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা ৪ রাজ্যের: দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটক। তবে এরই মধ্যে আশার আলো, সুস্থতার হার। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। সুস্থতার হার প্রায় ৬৫%। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বৃহস্পতিবার জানিয়েছেন, দেশে প্রতিদিন প্রায় ৫ লক্ষের কাছাকাছি টেস্ট করা হচ্ছে। সরকারের লক্ষ্য টেস্টিং দ্বিগুণ করা। দিকে রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। করোনায় লাগাম পড়াতে টেস্টিং বাড়াতে তৎপর সরকার। বৃহস্পতিবারই কলকাতায় শুরু হয়ে গেল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। চেতলায় ফিরহাদ হাকিমের উপস্থিতিতে শুরু হয়ে গেল টেস্টিং। আইসিএমআর থেকে এসে পৌঁছেছে এই কিট। এই টেস্টিংয়ের রেজাল্ট জানতে সময় লাগছে মাত্র ৩০ মিনিট। পুরসভার সবকটি বড়তে ৩টি করে স্টেশন করে চলবে এই টেস্টিং। ১৫ই অগস্টের মধ্যে ২ লক্ষ অ্যান্টিজেন টেস্ট করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে রাজ্য। এই সপ্তাহে উদ্বোধন হয়েছে অত্যাধুনিক টেস্টিং ল্যাব কোবাসের। টেস্টিং এবং আরও টেস্টিংয়ের ওপর জোর দিচ্ছে রাজ্য। এটাকে বাংলা ভাষায় বলা হয় কার্ড টেস্ট, অর্থাৎ র্যাপিড টেস্ট। এই র্যাপিড টেস্টে যেরকম আমাদের ২৪ ঘন্টা ৩৬ ঘন্টা লেগে যায়, এখানে আধ ঘন্টার মধ্যে টেস্ট রেজাল্ট পাওয়া যায়। যারা নেগেটিভ হবে তাদের 100, যারা পজিটিভ হবে তাদের 100% পজিটিভ। নেগেটিভ যদি হয়, তার যদি শরীরে অস্বস্তি হয়, তাহলে আরেকবার তাকে ওই টেস্টটা করিয়ে নিতে হবে। আর এই কোভিড আবহের মধ্যে অনেকেই চাইছেন যে তারাপীঠে গিয়ে মন্দিরে দেবী দর্শন করতে, পুজো দিতে। তাদের জন্য জানিয়ে রাখি যে ১ অগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে তারাপীঠ মন্দির। রাজ্যে উত্তরোত্তর বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বীরভূম জেলাতেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যায় লাগাম টানতে বীরভূম জেলা প্রশাসনের তরফে জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত লকডাউন জারি করেছে। আর এই আক্রান্তের সংখ্যা নজরে রেখেই তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। গত মাসেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে খোলা হয়েছিল মন্দিরের দরজা। স্বাস্থ্যবিধি মেনে দর্শন করতে পারছিলেন পুণ্যার্থীরা। তবে বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে আবারও মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। আবারও অমানবিকতার সাক্ষী রইল শহর কলকাতা। করোনা আতঙ্কে প্রায় ১৭ ঘন্টা ধরে বাড়িতে পড়ে রইল দেহ। মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে বাধা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি সাড়া। বেনিয়াপুকুর থানা এলাকার ক্রিস্টোফার রোড। বুধবার বিকেল ৫টা নাগাদ মারা যান বছর ৭১-এর নূপুর দাস। পরিবারের দাবি, প্রথমে রিপোর্ট পজিটিভ এলেও পরে রিপোর্ট নেগেটিভ আসে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ যে করোনাতেই মৃত্যু হয়েছে তার। ভুয়ো ডেথ সার্টিফিকেট দেখিয়ে দাহ করতে চাইছেন তার পরিবার। প্রতিবেশীদের আপত্তিতে ১৯ ঘন্টা ধরে ঘরেই পড়ে রইল মৃতদেহ। শেষ পর্যন্ত জি২৪ ঘন্টায় এই খবর সম্প্রচার হলে উদ্যোগী হন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা। মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যান পুরসভার কর্মীরা। কিন্তু এত প্রচার সত্ত্বেও বারবার কেন এই অমানবিক আচরণ, কেন হয়রানি? সদ্য মৃতের পরিবারকে এই প্রশ্ন আরও একবার সামনে এনে দিল বেনিয়াপুকুরের এই ঘটনা। অসহিষ্ণুতা কোন পর্যায়ে পৌঁছচ্ছে সেটা আপনাদের দেখাবো এবার। সামান্য একটা বচসা, গালিগালাজ, তার থেকে এমন পরিস্থিতি তৈরি হলো যে এক সবজি বিক্রেতার চোখে গাড়ির চাবি ঢুকিয়ে দিলেন এক ওলা চালক। ভাবতে পারেন, ক্রোধ, অসহিষ্ণুতার উপর কি বিন্দুমাত্র নিয়ন্ত্রণ জারি করা যাচ্ছে না? দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এই ঘটনা থেকে শিউরে উঠতে হয়। একদম সামান্য একটা বচসা। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার ধারে একটা ভ্যান নিয়ে সবজি বিক্রি করছিলেন পল্লব পাল। গাড়ি নিয়ে ভ্যানের পিছনে ধাক্কা মারেন গৌরাঙ্গ দাস। সেই সময় একটু বচসা হয়, আবার কিছুক্ষণ পর ফিরে আসেন তিনি। আর এরপরে বচসা থেকে আচমকাই পল্লবের বাঁ চোখে গাড়ির চাবি ঢুকিয়ে দেন গৌরাঙ্গ। পল্লবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে গৌরাঙ্গের পরিবারের আবার পাল্টা দাবি যে গৌরাঙ্গকেই নাকি মারধর করা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার অ্যাপ চালকদের দাদাগিরি, তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। আর এইরকম একটা পরিস্থিতির দাঁড়িয়েও বিজ্ঞানের জয়গান আজকে আমরা দেখলাম। লাল গ্রহে রওনা দিল ৪র্থ প্রজন্মের মঙ্গলযান পার্সিভিয়ারেন্স। বিজ্ঞানীদের অধ্যাবসায় উৎক্ষেপণ সফল বলে জানিয়েছেন নাসা।
ভবিষ্যতে মঙ্গলের মাটিতে মানুষের পা পড়তে পারে সেদিকে তাকিয়েই এই অভিযান। আজ ভারতীয় সময় বিকেল 5:30 নাগাদ ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে পার্সিভিয়ারেন্সকে নিয়ে উড়ে যায় রকেট। 7 মাস পর ফেব্রুয়ারিতে লাল গ্রহের মাটি ছোঁবে মঙ্গলযান। লাল গ্রহের মাটিতে এখনো কাজ করে যাচ্ছে কিউরিওসিটি, তবে পার্সিভিয়ারেন্সের ক্ষমতা অনেক বেশি। নামার পরই তার পেট থেকে বেরিয়ে আসবে ইনজেনুইটি নামে হেলিকপ্টার। এই প্রথম পৃথিবীর বাইরে কোথাও উড়বে মানুষের তৈরি কপ্টার। মঙ্গলের মাটিতে কি ধরনের ধাতু আছে, জৈব পদার্থ কিছু আছে কিনা পরীক্ষা করে দেখবে মঙ্গলযান। মঙ্গলের মাটির নমুনা টিউবে ভরে পৃথিবীতে প্রথমবার নিয়ে আসা হবে। পার্সিভিয়ারেন্সে থাকছে মক্সি নামে যন্ত্র, যা মঙ্গলের পরিবেশে থাকা কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে পরিণত করবে। ভবিষ্যতে লাল গ্রহে যখন মানুষ যাবে তখন সেখানেই অক্সিজেন তৈরি করা গেলে সুবিধে হবে। 2030 সালে মঙ্গলে প্রথম মানুষ পাঠানোর কথা ভাবা হচ্ছে, আর সেই কাজে সাহায্য করবে পার্সিভিয়ারেন্সের অভিযান। যত দিন যাচ্ছে সুশান্ত মামলায় নতুন নতুন মোড়। সুশান্ত মামলা এবার ঢুকে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিহার পুলিশের কাছে সুশান্তের বাবা কে সিং এর করা এফআইআর এর কপি চাইল ইডি। সুশান্তের বাবা, তার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার পরিবার ও ঘনিষ্ঠদের ওপর সুশান্তের টাকা তছরূপের অভিযোগ এনেছেন। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস দিয়ে জানিয়েছেন ওই অ্যাকাউন্টে 1 বছর আগেও সুশান্ত 17 কোটি টাকা রেখেছিলেন। তার মধ্যে 15 কোটি টাকা উধাও। সেই টাকা তছরূপ হয়েছে কিনা তা খতিয়ে দেখবে ইডি। এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দাখিল হওয়া একটা পিআইএল এর জবাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এই মুহূর্তে সুশান্ত মৃত্যু তদন্ত সিবিআই এর হাতে যাবে না। দেখতে পাচ্ছেন যে যত দিন গড়াচ্ছে, প্রথমে যে নেপোটিজম বিতর্ক উস্কে উঠেছিল সুশান্ত মৃত্যুর পর, সেটা গোটাটা এই মুহূর্তে ঘুরে গেছে একটা গভীরতর ষড়যন্ত্রের দিকে। এই নিয়ে আমরা ঠিক 8:28 আপনাদের সামনে বিস্তারিত আলোচনায় আসব। আর এবার যে খবরে চোখ রাখবো, একটু উদ্বেগের খবর, দুশ্চিন্তার খবর। মঙ্গলবার বাগুইয়াটির বাসিন্দা অনিমা ঘোষের অপারেশন হয় এনআরএসে। যমজ সন্তান জন্ম নেয়। দেখা যায় শিশু দুটির মাথা, হাত, পা, চোখ, নাক, মুখ সব আলাদা, শুধু দুজনের বুক জোড়া লেগে আছে। অর্থাৎ একই হৃদযন্ত্র থেকে রক্ত সঞ্চালন হচ্ছে দুই শরীরে। চিকিৎসকরা বলছেন জন্মের হারের হিসেবে কনজয়েন্ট টুইনস বিরল, কিন্তু একই হৃদয়ের ধুকপুকুনি শোনা নিঃসন্দেহে বিরলতম। তবে হাল ছাড়তে রাজি নন এনআরএস এর 4 চিকিৎসক। তারা বলছেন এইসব ক্ষেত্রে হাড়টি এক শিশুর শরীরে রেখে অন্যজনকে আলাদা করে দিতে হয়। যে শিশুর বাঁচার সম্ভাবনা বেশি বাঁচা হয় তাকেই, আর বাইরে থেকে হাড় সংগ্রহ করে এনে বসানো যেতে পারে আলাদা করা শিশুর শরীরে। এক্ষেত্রে তা জোগাড় করা প্রায় অসম্ভব বলেই আশঙ্কা চিকিৎসকদের। নিঃসন্দেহে খুব কঠিন একটা পরীক্ষা চিকিৎসকদের সামনে। পরিবার, তার মা বাবা অত্যন্ত কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমাদের নিঃসন্দেহে প্রার্থনা থাকবে এই শিশুদের জন্য। এটাকে কনজয়েন্ট টুইন বলে। যে বাচ্চাটা হয়েছে সেটা হচ্ছে থোরাকোপ্যাগাস, মানে দুটো বাচ্চার চেস্ট দুটো একসঙ্গে লেগে রয়েছে। এমব্রায়োনিক ডিস্ক বলে একটা জিনিস আছে, সেইটা তৈরি হওয়ার পরে যদি ডিভিশন হয় তখন সেইটাকে বলা হয় এই কনজয়েন্ট টুইন তৈরি হয়। এটার অপর নাম হচ্ছে স্যামিজ টুইন। কংগ্রেস রাজনীতিতে ইন্দ্রপতন। প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বেশ কিছুদিন ধরে এই অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। গতকাল রাত 1:50 নাগাদ ম্যাসিভ হার্ট অ্যাটাক। চলে গেলেন কংগ্রেসি ঘরানার অন্যতম বাহক ছোড়দা। বয়স হয়েছিল 78 বছর। বিধান ভবন বিধানসভা হয়ে বিকেলে নিমতলা শ্মশানে শেষকৃত্য। সমর্থকদের আবেগে কোথাও কোথাও ভাঙল সোশ্যাল ডিস্ট্যান্সিং এর বেড়া। সোমেন মিত্রের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 9 দশকে সোমেন মিত্রের সঙ্গে মনান্তরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেই তৃণমূলে যোগ দেন সোমেন মিত্র, যদিও বেশি দিন থাকেননি। 2014 সালে লোকসভা ভোটের আগে কংগ্রেসে ফিরে আসেন তিনি। 2018 শেষের দিকে ফের তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি। কাছের মানুষ, কাজের মানুষ ছোড়দার প্রয়াণে শোকস্তব্ধ শিয়ালদা। বেনুয়াপুকুরের ঘটনা আপনাদের আগে দেখেছি। বেহালাতেও একই রকমভাবে অমানবিক আচরণের অভিযোগ উঠল পড়শিদের বিরুদ্ধে। বেনিয়াপুকুরে করোনা সন্দেহে সৎকারে বাধা। 19 ঘন্টা বাড়িতেই পড়ে রইল দেহ। জি 24 ঘন্টার খবরের জেরে সৎকারের ব্যবস্থা করল পুরসভা। বুধবার বিকেল 5টা নাগাদ মারা যান বছর 71-এর নূপুর দাস। এলাকার বাসিন্দাদের সন্দেহ করোনায় মৃত্যু হয়েছে বৃদ্ধার। যদিও পরিবারের দাবি প্রথমে রিপোর্ট পজিটিভ এলেও পরে রিপোর্ট নেগেটিভ আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভুয়ো ডেথ সার্টিফিকেট দেখিয়ে দাহ করতে চাইছেন নূপুরের পরিবার। এই অবস্থায় ঘরেই পড়েছিল মৃতদেহ। আর একই রকম ছবি ধরা পড়ল বেহালাতেও। সেখানেও 10 ঘন্টা পর সৎকারের ব্যবস্থা হলো জি 24 ঘন্টা খবর সম্প্রচারের পর। একেপাল রোডের বাড়িতে একাই থাকতেন অনিমেষ বর। বছর 80-র বৃদ্ধ যক্ষা রোগে ভুগছিলেন বলে দাবি প্রতিবেশীদের। আজ সকালে মারা যান, কিন্তু করোনার ভয়ে বাড়ির ধারে কাছে ঘেঁষেননি কেউ। 10 ঘন্টা ধরে দেহ পড়ে থাকে বাড়িতেই।
জি 24 ঘন্টায় খবর সম্প্রচার করেছি আমরা, তারপর প্রশাসনের টনক রয়েছে, তারপর আমরা দেখেছি সৎকারের ব্যবস্থা হয়েছে, আমরা আমাদের কর্তব্যটুকু করেছি। কিন্তু প্রশ্ন উঠছে যে নাগরিকরা তাদের কর্তব্য করছেন কোথায়, কেন এই সমস্যা? সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ সুবর্ণা সেন। সুবর্ণাদি, এই করোনা আবহে আমাদের সবার যে একটা ভয় আছে, আতঙ্ক আছে, এটা স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছু না, কারণ আমরা আমাদের নিয়ে, আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সবাই একটু শঙ্কার মধ্যে রয়েছি। কিন্তু সেটা এমন লেভেলে পৌঁছে যাচ্ছে কেন যে কোথাও যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের বিরুদ্ধে একটা হয়রানি হচ্ছে, কোথাও কেউ সদ্য পরিজন হারিয়েছেন তাদেরকে পড়শিরা এরকমভাবে সৎকারে বাধা দিচ্ছেন, এই ঘটনা কেন ঘটছে? আসলে কোথাও একটা যেটা তুমি বললে যে মানুষ অসম্ভব আতঙ্কিত হয়ে আছে। আশঙ্কাটা খুব স্বাভাবিক। আশঙ্কা না হওয়ার তো কোনো কারণ নেই, কারণ যা ঘটছে চারপাশে এবং এই রোগটা সম্পর্কে যেহেতু আমরা বিশেষ কিছু বুঝতে পারছি না, ফলে আশঙ্কাটা খুব স্বাভাবিক, কিন্তু আতঙ্কিত হয়ে আছে। এবং এই আতঙ্ক থেকে অ্যাকচুয়ালি একটা প্যারানয়া কাজ করছে। তুমি প্যারানয়া শব্দটা একবার ব্যবহার করেছো বলে আমি আরো বলছি যে একদম প্যারানয়াই কাজ করছে। এটা টেকনিক্যাল টার্ম যদিও, বাট হোয়াট এভার, প্যারানয়ার কাজ করছে। তার কারণটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা জানি না, আমরা বুঝতে পারছি না কি হচ্ছে, কেন হচ্ছে, কতটা কি হবে। এই যে একটা অজানা বিষয়, এই যে মানে কি করব বুঝে উঠতে না পারা, নিজের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার না থাকা, সেটার জন্য প্যারানয়াটা আরো একটা গ্রাস করছে। একটা অ্যাংজাইটি আর প্যারানয়া, এই দুটো জিনিস একসাথে যখন কাজ করে তখন সত্যি সত্যি কিন্তু হিউম্যানিটি টেকস মানে ব্যাক সিট। সুবর্ণাদি, সেটা কি এমনই হয়ে যাচ্ছে যে আমরা সবাই এই মুহূর্তে বাস্তবতাটা বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে করোনা এখানে কোনো ধনী দরিদ্র বিচার করছে না, কোনো নারী পুরুষ বিচার করছে না, এটা যে কারো পরিবারে হতে পারে, যে কারো সঙ্গে হতে পারে। সেরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে এই ধরনের প্যারানয়া বা অ্যাংজাইটি এরকম পর্যায়ে চলে যাচ্ছে কেন যে আমরা ভুলে যাচ্ছি যে কাল ওই একই জিনিসের মুখোমুখি আমাদের যে কেউ হতে পারি, এবং এটা আরো বেশি করে বেঁধে বেঁধে থাকার সময়। আসলে 100বার মানে আমি তোমার সাথে একমত একদম, এটা আরো বেশি করে বেঁধে বেঁধে থাকার সময়। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, সেটা হচ্ছে মানুষ কিছুতেই বুঝতে পারছেন না যে কি করলে তারা ঠিক থাকবেন। তারা নিজেরা প্রচন্ড কনফিউজড, তারা একদম বুঝতে পারছেন না। আমি সুবর্ণাদি একটু রিকোয়েস্ট করব, যদি একটু ফ্রেমটা আপনি পুরোটা আসেন প্লিজ, একটু সোজা হয়ে যদি বসেন। হ্যাঁ প্লিজ, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তো এবার বিষয়টা কি হচ্ছে, সেটা হচ্ছে মানুষ বুঝতে পারছে না তার কতটা করা উচিত, কি করা উচিত। সে এমনই আতঙ্কে ভুগছে যে এই যে এটা যে ছোঁয়াচে এরকম একটা ধরে নেওয়া হচ্ছে। এবার ছোঁয়াচে মানে ব্যাপারটা কি, কতটা করলে ছোঁয়াচে, কি কি সাবধানতা করলে কোনো অসুবিধা আসবো হয় আপনার কাছে। এবং এখানেই আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, আজকেই যেমন আমরা যে খবর দেখাচ্ছিলাম একটু আগে, যে শুধু করোনা হতে পারে সেই আশঙ্কায় তাদের গ্রামে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা। আমরা গতকালই দেখেছি যে নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে সোনারপুরে, বারুইপুর পরিচালিত যে কীর্তনখোলা মহাশ্মশান, সেখানে কিন্তু যখন দেহ দাহ করার জন্য যাওয়া হয়েছে তখন তারা দেহ দাহ করতে অস্বীকার করেন। সেসব দিয়ে শর্ত দেওয়া হয় যে পরিজনরা তারাই শুধুমাত্র হাত দেবেন, পুরসভার কেউ বা ওই শ্মশানের কেউ, কোনো কর্মী তারা হাত দেবেন না। ভাবতে পারেন যেটা সদ্য যারা পরিবার পরিজন হারিয়েছেন, যাদের মানসিক অবস্থা সেই সময় ওরকম শোকস্তব্ধ, তখন তারা এটা ফেস করছেন। আমি এখানে আবারও সুবর্ণাদির কাছে চলে যাব। সুবর্ণাদি, যেটা বলছিলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এত মানে এটাতে না একসাথে একটা কষ্টও মিশে থাকছে। যেহেতু মানুষ নিজে বুঝতে পারছে না তার কি করণীয়, এবং তার আত্মীয়, তার পরিজন মারা গেলে তখনও তার কি করণীয় সেটাও সে বুঝতে পারছে না। পুরো বিষয়টা নিয়ে সে টোটালি একটা কনফিউশনে আছে, একটা মারাত্মক কনফিউশনে আছে। এবং সেই কনফিউশনটার জন্যই কিন্তু সে কিছুতেই আলটিমেটলি বুঝে উঠতে পারছে না তার কতটা করা উচিত, কতটা করা উচিত নয়। আতঙ্ক এবং ভয়টা এমন একটা জিনিস, এর ওয়ে আউটটা কি সুবর্ণাদি? শুধু শুধু মন কাজ করে, মাথাটা কাজ করে না। আতঙ্কের মূল সমস্যাটা সেটা যে মাথা কাজ করে না, শুধু মনটা কাজ করতে থাকে এবং মনের মধ্যে শুধু নেগেটিভিটি কাজ করতে থাকে। এর ওয়ে আউটটা হচ্ছে একটু নিজেকে লজিক্যালি ভাবতে হবে। যেহেতু আমরা করোনা, এই কোভিড-19 এর ব্যাপারে আমরা পুরোটা জানতে পারছি এবং আমরা বুঝতে পারছি, যাদের হচ্ছে তারা ব্রাত্য নন, এই জিনিসটা নিজেকে একটু লজিক্যালি কনভিন্স করানো। একদমই, অনেক ধন্যবাদ সুবর্ণাদি। সুবর্ণা সেন আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন।
ঠিকই ভয় থাকবে, উদ্বেগ থাকবে, আশঙ্কা থাকবে। আমরা একটা নজিরবিহীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সবাই হয়তো যেভাবে রেসপন্ড করা বা যেভাবে রিয়াক্ট করার কথা সেভাবে করছে না, একটু ভিন্নভাবে করছি, কারণ আমরা সর্বদাই একটা অস্বাভাবিকতা আমাদের গ্রাস করে রেখেছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এতটা অমানবিক কেন হয়ে যাব যে যেখানে এই ধরনের ঘটনার নজির প্রত্যেক দিন আমাদের সামনে চলে আসবে? এই ঘটনা তো আমাদের যে কারো সঙ্গে হতে পারে। তাই আমাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার প্রয়োজন নাগরিক হিসেবে। সুশান্ত মামলা এবার ঢুকে পড়লো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিহার পুলিশের কাছে সুশান্তের বাবা কে সিং এর করা এফআইআর এর কপি চাইল ইডি। সুশান্তের বাবা তার বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের ওপর সুশান্তের টাকা তছরূপের অভিযোগ এনেছেন। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস দিয়ে জানিয়েছেন ওই অ্যাকাউন্টে 1 বছর আগেও সুশান্ত 17 কোটি টাকা রেখেছিলেন, তার মধ্যে 15 কোটি টাকা উধাও। সেই টাকা তছরূপ হয়েছে কিনা তা খতিয়ে দেখবে ইডি। এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দাখিল হওয়া একটা পিআইএল এর জবাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এই মুহূর্তে সুশান্ত মৃত্যু তদন্ত সিবিআই এর হাতে যাবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি মুম্বাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আব্বাস এহসান, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা পঙ্কজ দত্ত এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা অনিন্দ পুলক ব্যানার্জি। আমি প্রথমে আব্বাस एहसान কাছে চলে যাব। আব্বাस, एनफोर्समेंट डायरेक्टरेट अभी इस केस में जो स्टेप इन किया है, आज पूरा दिन का जो डेवलपमेंट्स अगर आप थोड़ा ब्रीफली बताएं। देखिए, अब इसमें बिहार पुलिस ने आज अंकिता लोखंडे को जीरो इन किया है, क्योंकि उनके पास उनके मुताबिक बहुत सारे ऐसे सबूत हो सकते हैं जो इस सुशांत सिंह के खुदकुशी केस में बहुत सारी बातें खोल सकते हैं। बिहार के पुलिस के 2 सदस्यों ने आज अंकिता लोखंडे के घर पर उनसे मुलाकात की है, उनसे जानकारी हासिल की और साथ ही साथ आज दिन भर बिहार की जो पुलिस टीम है उसने सुशांत सिंह राजपूत का जो कोटक महिंद्रा बैंक में अकाउंट है उसे खंगालने की कोशिश की, लेकिन जो बैंक है उसका ये कहना है कि पूरी जानकारियां मुंबई पुलिस के जरिए अगर ऑफिशियल तौर पर मांगी जाएंगी तो वो पूरी दी जाएंगी। बहरहाल बिहार पुलिस कह रही है कि बैंक अभी उन्हें पूरा कोऑपरेट कर रहा है, लेकिन इस पूरे मामले में थोड़ी पेचीदगी ये आई है कि महाराष्ट्र सरकार ने कह दिया है कि बिहार पुलिस फिलहाल जो तफ्तीश महाराष्ट्र में कर रही है सुशांत सिंह राजपूत केस में, उससे अभी तक महाराष्ट्र सरकार की जो सहमति नहीं प्राप्त हुई है और ऐसे में उन्हें ये जांच आगे नहीं बढ़ा सकते बगैर महाराष्ट्र सरकार की अनुमति के। तो कहीं न कहीं पेच जो फंसा हुआ है और इसी बीच सुप्रीम कोर्ट में जो रिया चक्रवर्ती के वकील ने पिटीशन दायर की थी स्टेट ट्रांसफर की अर्जी पर, ऐसे में जो बिहार सरकार है उसने ये तय किया है कि इसमें कैबिनेट सरकार की ओर से दाखिल की जाएगी, जिसमें सुशांत सिंह राजपूत के परिवार वालों की जो मांगे हैं उससे लेकर बिहार सरकार जो है सुप्रीम कोर्ट में कैबिनेट दाखिल करेगी। तो इस तरह की पेचीदगी रही और आज भी बिहार पुलिस लगातार कोशिशें कर रही है सबूत जुटाने में, लेकिन फिलहाल अभी इसमें बहुत बड़ा कोई ब्रेक थ्रू नहीं मिला है। জি, आपको बहुत शुक्रिया আব্বাস এহসান, আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন মুম্বাই থেকে। আমি চলে যাব সরাসরি পঙ্কজ দত্তের কাছে। পঙ্কজ বাবু, যেভাবে আমরা দেখলাম যে এবার সরাসরি সুশান্ত সিং রাজপুতের বাবা তিনি অর্থ আত্মসাৎ, সম্পত্তি আত্মসাতের অভিযোগ থেকে শুরু করে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে, এমনকি তাকে ড্রাগ ওভারডোজ করা হয়েছিল এরকম অভিযোগ সুশান্তের পরিবারের তরফ থেকে করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইডি যে স্টেপ ইন করলো, ইডির যে প্রবেশ, এই আর্থিক দিকটা সারফেস করলো এবং ইডির প্রবেশ, এটা কতটা সিগনিফিকেন্ট এই মামলায়? দেখুন, সুশান্ত সিং রাজপুতের প্রিম্যাচিওর এবং দুঃখজনক মৃত্যুটা সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে। বলিউডটা অবধি দ্বিধাবিভক্ত এই ব্যাপারটায়। কিন্তু যেটা ইনভেস্টিগেশন বা তদন্তের ব্যাপারে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে মুম্বাই পুলিশ তদন্ত করছিল, কিন্তু মুম্বাই পুলিশ গত 40 দিন ধরে তদন্ত করেও এখনও কিন্তু কোনো দিশা দেখাতে পারেনি। 4 দিন আগে সুশান্ত সিংয়ের বাবা কে সিং পাটনার লোকাল পুলিশ স্টেশনে একটি মামলা করেন। সেই মামলাতে এফআইআর নেম করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী, তার বাবা মা এবং আরও কয়েকজন আত্মীয় স্বজনের নামে। মেইনলি যে অভিযোগগুলো আনা হয়েছে, যে সেকশনগুলো যেটা আমি জেনেছি, সেটা হচ্ছে আপনার 323, 341, 506, 406, 120B অ্যান্ড 306। এই যে আপনার দেখুন, একজন মরতে পারে, আই মে কমিট সুইসাইড, কিন্তু আমি কোন প্রেক্ষাপটে কোন আবহে সুইসাইডটা করলাম, কে আমাকে কম্পেল করলো টু কমিট সুইসাইড, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে আপনার আত্মহত্যা প্ররোচনা,
এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একেবারে এবং আমি এই আসবো ব্যাপারটা পঙ্কজবাবু এই প্রসঙ্গে আপনার কাছে যে এখানে দাঁড়িয়ে কতটা সিগনিফিকেন্ট ইডির এই বিষয়টাতে ঢোকা। আমি তার আগে একবার অনিন্দ পুলকের কাছে চলে যাব। অনিন্দ, সুশান্ত সিং রাজপুতের এই রহস্য মৃত্যুর পর আমরা যখন নেপোটিজম বিতর্কটা উঠতে দেখেছিলাম এবং অভিযোগের আঙুল যাচ্ছিল বড় বড় প্রোডাকশন হাউস বা বড় বড় প্রযোজক পরিচালক তাদের বিরুদ্ধে, একদম কাহানি মে টুইস্ট। এবং আমরা এখন দেখতে পাচ্ছি একদম সুশান্তের রিউমার্ড গার্লফ্রেন্ড বলবো না, কারণ সম্প্রতি রিয়া নিজে সোশ্যাল মিডিয়া দাবি করেছেন যে তিনি তার বান্ধবী, তার বিরুদ্ধে অভিযোগ এবং সেখানে একটা গভীর ষড়যন্ত্রের জাল বিস্তৃত, এমন অভিযোগ যেখানে অর্থের এরকম বিপুল অর্থের 9-6 অভিযোগ পুরোটাকে শিফট করে গেল। হ্যাঁ, মানে এই ঘটনাতে যে রিয়া চক্রবর্তী এই মেয়েটির যে অবদান একেবারেই নেই সেটা আর মানুষ বিশ্বাস করছে না। আসলে আমাদের সমস্যাটা হয়ে গেছে যে আমরা কফি খাই কিন্তু কাফেইনটা চাই না, মানে চিনি খাবো কিন্তু চিনির ক্যালোরিটা নেবো না। তো মানুষের এই যে একটা রিসেন্ট ট্রেন্ড তৈরি হয়েছে আর কি, ফলে আমরা একটা ঘটনা ঘটাচ্ছি কিন্তু সেই ঘটনাটা ঘটালে পরে তার কি এফেক্ট হবে সেটা আমরা চাই না। অর্থাৎ সবসময় এই ধরনের কেসগুলোতে দেখেছি যে কনসিকুয়েন্স এড়িয়ে যেতে চায় মানুষ। মানে তার মানে ধরে নিতে হবে যে খুব নোয়িং ফুললি ওয়েল যে এরকম একটা জিনিস করলে যে এরকম একটা জিনিস ফেস করতে হবে, যেটা আজকে রিয়ার ক্ষেত্রে হচ্ছে। এবং এটা নিয়ে অহেতুক ভারতবর্ষের আইন মানে জটিল হবে। আইন মানে এই যে সুপ্রিম কোর্ট রায় দিল না, এটা সিবিআই হলো না, বা সিবিআই নিয়ে ভারতবর্ষে আরো লোক মাতামাতি করবে। কারণ আমার মনে পড়ছে কোনো একজন অভিনেতার মৃত্যু নিয়ে বিগত আমি জানি না লাস্ট কত বছরে এতটা সারা ভারতবর্ষ কোথাও একটা মানে সম্মিলিত আক্রোশ তৈরি হয়েছে। এই সম্মিলিত আক্রোশ কিন্তু আমরা এর আগে খুব দেখিনি। মানে এর আগেও সুইসাইড কেস হয়েছে, অনেক রকম জিনিস হয়েছে, তবে কেন এই কেসটা স্পেশালি মানুষকে নাড়া দিচ্ছে তার মানে বুঝতে হবে যে এখানে একটা মেরিট আছে। এমনিতেই একটা আক্রোশ। আমি আসবো অনিন্দ, একটু শুনতে প্রবলেম হচ্ছে তোমার কথা, আমি তোমার কাছে আসবো। আমি আবারও পঙ্কজবাবুর কাছে আসবো যে পঙ্কজবাবু এখানে দাঁড়িয়ে তাহলে কোন তথ্যগুলো সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে? আমরা যেভাবে দেখছি তার ব্যাংক ডিটেলস থেকে শুরু করে বিভিন্ন দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা। হ্যাঁ, আপনি প্রথমে যেটা জানতে চাইছিলেন যে হোয়াই ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কেন দে আর ইন্টারফিয়ারিং। দেখুন, এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মৃত্যুটা আত্মহত্যা কি হত্যা, হোমিসাইড কি সুইসাইড, এটা একটা প্রশ্ন তো আছেই। এটা বাদেও কিন্তু এখন এই যে 17 কোটি টাকা তার যেটা ব্যাংক ব্যালেন্স ছিল, সেই টাকাটা যে অন্য জায়গায় শিফট হয়েছে, সেটা কে শিফট করলো, কার নামে শিফট করলো, এই যে মানিটারি ম্যাটারটা কিন্তু এখন ফোরফ্রন্টে চলে আসছে, যার সঙ্গে কিন্তু রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে গেছে। ন্যাচারালি ইডি যদি এখানে যদি দেখে যে এই টাকাটা কোথায় গেছে, কোটাক মাহিন্দ্র থেকে আরম্ভ করে অন্য কোনো জায়গাতে গেছে, মানি লন্ডারিং হয়েছে কি না, এর আর কি র্যামিফিকেশন আছে, সেই জন্য কিন্তু ইডির ইন্টারফারেন্স ইজ ভেরি ভাইটাল ইন দিস কেস। এবং এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটা কথা বলবো, সুশান্ত সিং রাজপুতের যে একজন সেক্রেটারি ছিলেন, দিশা তার নাম, সেই দিশার যে প্রিম্যাচিওর ডেথ, তার সঙ্গে এই মামলাটার কি সম্পর্ক আছে এইটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না। আমার মনে হয় যে পাটনাতে লোকাল পুলিশ, হ্যাঁ এক্স্যাক্টলি, সেইটা কিন্তু দিস মে বি এ ভেরি ভাইটাল লিঙ্ক ইন দিস কানেকশন। এবং এই সব জিনিসগুলো সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই ইন্টারফারেন্সের দরকার নেই, দে আর কারেক্ট, কারণ বম্বে পুলিশ ইজ ভেরি ক্যাপেবল। কিন্তু বম্বে পুলিশ আমার মনে হচ্ছে যে লাইনগুলো সুশান্ত সিং রাজপুতের বাবা যে লাইনগুলো তুলেছেন, সেই লাইনগুলো কিন্তু আমার মনে হয় ওরা সেই লাইটে যায়নি। দে আর হার্পিং অন দ্য কেস যে হয়তো দিস ইজ, এখানে কোনো আপনার অন্য মানে কমিটমেন্ট অফ সুইসাইডের পেছনে কোনো অ্যাবেটমেন্ট আছে কি না, এটার দিকেই তারা বেশিক্ষণ দেখছেন, বা বলিউডে কেউ কোনো তাকে প্ররোচনা দিয়েছে কিনা সেটা দেখছেন। কিন্তু আরও অনেকগুলো অ্যালাইড জিনিস যে জড়িয়ে আছে সেটা কিন্তু ভালো করে দেখা প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি একটু অনিন্দর কাছে আসবো। অনিন্দ, ইতিমধ্যে আমরা দেখছি মহেশ ভাটের সঙ্গে রিয়া চক্রবর্তীর সম্পর্ক ইত্যাদি, সেগুলো নিয়ে নানান কাটাছেঁড়া হচ্ছে। অর্থাৎ বিভিন্ন সুশান্ত সিং রাজপুত রহস্য মৃত্যু পরবর্তী সময়টা যদি আমরা দেখি, অনেকগুলো বলিউডের এই গ্ল্যামারের ঝলকানি, তার আড়ালে অনেকগুলো দিক সেগুলোকে উঠে আসছে। সেটা আসবেই, কারণ এমনিতেই ধরো এটা ছিলই আর কি, এটা শুধু বলিউড বলে নয়, আমরা এই যে নেপোটিজম যে শব্দটা বললে বা পোলারাইজেশন, এগুলো সারা পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রি থাকে। কোনো একটা জাস্ট ক্লু দরকার হয়, সেই ক্লুটা ধরলে পরে তখন মানে বন্যা স্রোতের মতন করে বেরোতে থাকে। ফলে এটা কিন্তু বলিউডে খুব নতুন নয়, কিন্তু ঘটনাটা হচ্ছে এই ধরনের একটা জাল তৈরি হয়েছে সুশান্তকে ঘিরে। এই জালটা এর ভেতরে নোংরামও রয়েছে। ধরুন নেপোটিজম থাকবেই, কারণ অনেক ডিরেক্টররা থাকে, তাদের নির্দিষ্ট মিউজিক ডিরেক্টর থাকে, নির্দিষ্ট আর্টিস্ট থাকে, তারা কমফোর্ট ফিল করে। এটা আমরাও জানি, আমি নিজেও ছবি করেছি, করার সময় আমার মনে হচ্ছে যে আমি তার সাথে পরপর 2-3টে ছবি করি, কারণ তাকে আমার মানে অত বেশি টাইম লাগবে না বোঝাতে। এই নেপোটিজমের উৎপত্তি তো এখান থেকে। নেপোটিজমটাকে শুধুমাত্র গালাগালি করে লাভ নেই কিন্তু।
হ্যাঁ, তবে এটা ঠিক যে এই যে মেয়েদের সাথে যে হ্যাঁ, ধরনের কিন্তু জিনিসগুলো করা অনিন্দ হয়, একজন প্রফেশনালের একটা কমফর্ট জোন এবং নেপোটিজম এই দুটোর মধ্যে তো একটা হেয়ারলাইন ডিফারেন্স থাকে। এটা আছে এই মানে এই দুটো না একটু একটা ফাইন লাইনের ওপর রয়েছে, মানে এটা যে কোনো সময় ওভারল্যাপ করে যাচ্ছে। কারণ আমরা এই জিনিসগুলো নিয়ে অতটা সচেতন নই, যেমন ভারতবর্ষে এরকম অনেক মানে সামাজিক অনেক ইস্যুজ আছে যেগুলো নিয়ে আমরা ততটা সচেতন নই। ফলে এটা কিন্তু তার বাইরে নয়, মানে এটা কিন্তু ভারতবর্ষের একটা অদ্ভুত মানে ভীষণ মানে চাপ থেকে আসা একটা কোনো সমস্যা নয় কিন্তু। একেবারে অনিন্দ, অনেক ধন্যবাদ পঙ্কজ বাবু আপনাকেও। প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র কংগ্রেসি ঘরানার মধ্যে রাজনীতিতে ছিল আলাদা স্টাইল। নরমে গরমে সমস্ত কিছু সামাল দিতে ছিলেন দক্ষ। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় বিরোধী আসনে বসতে হলেও বরাবরই সোমেন মিত্র ছিলেন একটা নাম। তার প্রয়াণে রাজ্য কংগ্রেসে বড়ই শূন্যতা। ৭২-এ কংগ্রেস সরকার, তারপর ৩৪ বছরের বাম জমানা, পালা বদলের পরে তৃণমূল। ক্ষমতা যখন যার হাতেই থাকুক না কেন, প্রায় ৫ দশক ধরে বাংলার রাজনীতিতে অগ্রগণ্য নাম সোমেন মিত্র। ডাকনাম ছিল খোকন। বাড়িতে একই নামে এক পিস্তুত দাদা থাকায় তিনি হয়ে যান বড়দা, আর সোমেন ছোটদা। রাজনীতির অলিন্দেও এই নামেই ছিল তার পরিচিতি। শিয়ালদা আনহার স্ট্রিটের কলেজ পাড়ায় একটা সময় ছোটদার নামেই ভোট হতো। এলাকার ছেলেদের জন্য কাজের ব্যবস্থা, পুজোর আয়োজন, আশপাশে সব সময় অনুগামীদের ভিড়। কংগ্রেস কর্মীদের বাংলা মার দামাল ছেলে স্লোগান, সাদা ধুতি পাঞ্জাবি সাদা চটিতে রাশভারী ছোটদার ছিল নিজস্ব রাজনৈতিক স্টাইল। দিল্লির দিকে কোনোদিনই সেভাবে নজর দেননি। প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখোপাধ্যায়ের চেয়ে বয়সে সামান্য বড় সোমেন মিত্র বরাবরই থেকেছেন বাংলার কংগ্রেসি রাজনীতির স্পটলাইটে। হাইকমান্ডের সুনজরেও ছিলেন তিনি। তাই তো বছর ৫ তৃণমূলের সঙ্গে ঘর করার পরও অনায়াসে হয়ে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। বিজ্ঞান এবং আইনের স্নাতক সোমেন মিত্র রাজনৈতিক জীবন শুরু করেন ৬-এর দশকে। ১৯৬৯ সালে কলকাতা পুর নির্বাচনে শিয়ালদাহ অঞ্চলে ৩৭ নম্বর ওয়ার্ডে দাঁড়ান তিনি। জীবনের প্রথম ভোটেই হেরে যান। ১৯৭৭ থেকে ১৯৮৬ ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। ১৯৭২ থেকে ১৯৭৭, তারপর ১৯৮২ থেকে ২০০৯ 7 বার নির্বাচিত হয়ে ৩২ বছর শিয়ালদহের বিধায়ক ছিলেন সোমেন মিত্র। বামেদের সঙ্গে সমঝোতার অভিযোগ তুলে ২০০৮ সালে কংগ্রেস ছেড়ে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস তৈরি করেন তিনি। ২০০৯ যোগ দেন তৃণমূলে। ঘাসফুলের টিকিটে ডায়মন্ড হারবার থেকে যান সংসদে। শিয়ালদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের টিকিটে যেতেন সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। ২০১১তেও চৌরঙ্গি থেকে তৃণমূল বিধায়ক নির্বাচিত হন তিনি। তবে কিছুদিনের মধ্যেই দলেরই বিরুদ্ধে সরব হতে শুরু করেন শিখা। তৃণমূল সাংসদ থাকাকালীনই চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে মনমোহন সিংকে চিঠি দেন সোমেনও। ২০১৪ লোকসভা ভোটের আগে তিনি আবার কংগ্রেসে ফেরেন। তৃণমূলের টিকিটে জেতা সাংসদ পদ থেকে ইস্তফাও দেন। কংগ্রেসে ফেরার পর খানিকটা হলেও নিষ্ক্রিয় ছিলেন সোমেন। দলের কর্মসূচিতে মাঠে ঘাটে তাঁকে সেভাবে দেখাও যেত না। চমক দেন রাহুল গান্ধী। প্রদেশ সভাপতি পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেন তিনি, আর তার সিদ্ধান্তে আচমকাই ২০১৮ সালের সেপ্টেম্বরে দ্বিতীয়বার প্রদেশ কংগ্রেসের সভাপতি হন সোমেন মিত্র। বাম বিরোধী রাজনীতি দিয়ে জীবন শুরু হলেও দ্বিতীয়বার প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকে বামেদের সঙ্গে জোট করেই তৃণমূলকে হারানোর কথা বলে এসেছেন তিনি। অতীতেও তার বিরুদ্ধে সিপিএম সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলার অভিযোগ ওঠে। ৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকরণ অভিযানেও সক্রিয় ছিলেন না সোমেন মিত্র। ১৯৯২ থেকে ১৯৯৮ ছিল তার প্রথমবার প্রদেশ কংগ্রেস সভাপতি পদের মেয়াদ। ১৯৯৮ সালে তিনি সভাপতি থাকার সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূল তৈরি করেন। ওই বছরই লোকসভা ভোটে বাংলায় কংগ্রেস মাত্র একটি আসন পাওয়ায় প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দেন সোমেন মিত্র। দ্বিতীয় দফায় রাজ্যে দলের দায়িত্ব পাওয়ার পর চেষ্টা করেও কংগ্রেসকে টেনে তুলতে পারেননি তিনি। তৃণমূল বিজেপি লড়াইয়ের মাঝে বাম কংগ্রেস হয়ে গেছে নেহাতি প্রান্তিক শক্তি। পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনেই তার প্রমাণ মেলে। সম্ভব হয়নি দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা বিতর্ক এসেছে, তবে সেসব পেরিয়ে শেষ পর্যন্ত এক কংগ্রেসম্যান হয়েই বিদায় নিলেন ছোটদা। তার প্রয়াণে শেষ হয়ে গেল বাংলার কংগ্রেস রাজনীতির এক ঘরানা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।
ওপার বাংলা থেকে এপারে আসা ধীরে ধীরে বাড়ির বড় ছেলে কেমন করে যেন হয়ে উঠলেন আমা স্ট্রিটের আইকন ছোড়দা। এপাড়ার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে সেই দাদার স্মৃতি। কংগ্রেসের যুগাবসান, ইতিহাসের পাতায় সৌমেন মিত্র। প্রিয় ছোড়দা আর নেই, বিশ্বাস হচ্ছে না আমহা স্ট্রিটের। গোটা আমাস্টার চত্বরে একটা বাড়ি আছে, সেই বাড়ি যে বাড়িকে লোকে শুধুমাত্র বাড়ির নম্বরেই চেনে। একবার যদি আপনি জিজ্ঞেস করেন যে ৪৫ নম্বর বাড়ি কোথায়, যে কেউ বলে দেবে। তার কারণ এই ৪৫ নম্বর বাড়ি কিন্তু জন্ম দিয়েছে সোমেন মিত্রের, এলাকার ছোড়দার। ওপার বাংলা থেকে আসা ছিন্নমূল পরিবার ঠাঁই মেলে আমহা স্ট্রিটের ৪৫ নম্বর বাড়িতে। ৫ ভাই, ৩ বোন আর বাবা মা। পরিবারের বড় ছেলেটাই কি করে যেন হয়ে উঠল ছোড়দা। আমরা এই সেন্ট পল স্কুলে পড়াশুনো করতাম, অনেক বন্ধু বান্ধব। এই যে আমরা ছোড়দা ডাকতাম, আমার ছোট ভাই সবাই আমার বন্ধু বান্ধব ছোড়দা ডাকতাম। মিত্রবাড়ির ছোড়দার পড়াশোনার শুরু সেন্ট পলসে, রাজনীতির হাতে করিও সেখানেই। তখন বিজয় সেন বলে একজন আমার দাদার বন্ধুর বাবা ছিলেন আর কি। বিজয় সেন কংগ্রেসের মিনিস্টারও ছিলেন আর কি। তা বিজয় সেনের ছেলে ভাস্কর সেন আমার দাদার খুব বন্ধু। যখন সেন্ট পলস কলেজে ইন্টারমিডিয়েট পড়তো, তখন ওর বাবার ইলেকশনে বীজপুরে যায়, আমার দাদাও যায় ওর বন্ধুর সাথে আর কি। এবং তারপর থেকে ওর একটা নেশা হয়ে গেছিল রাজনীতির মধ্যে। ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত হলো। পাড়া থেকে কংগ্রেসি রাজনীতির আবর্তে ঢুকে পড়া, দলের হয়ে ভোটে লড়া, সবের সাক্ষী আমহা স্ট্রিটের বাড়ির এক চিলতে ঘর। এই ঘর থেকে গোটা ক্ষেত্রে অর্থাৎ গোটা এলাকা শুধু তাই নয়, একটা সময় এই রাজ্যের অঘোষিত বলা যেতে পারে যে নেতা, কংগ্রেসের নেতা, গোটা রাজ্য যিনি সামলাতেন হয়তো পদে না থেকেও, তিনি ছিলেন সেই সোমেন মিত্র। তবে সোমেন মিত্রকে কিন্তু এই বাড়ির যারা লোক অর্থাৎ এখানে আশেপাশের যারা লোক, তারা শুধু রাজনৈতিক নেতা সোমেন মিত্র হিসেবে তারা চিনতেন না, তারা চিনতেন ছোড়দা হিসেবে। কংগ্রেস সিপিএম আমরা একসঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে 10 জন ঢুকেছিলাম। তার মধ্যে আমাদের 8 জন আমরা কংগ্রেস কর্মী আর 4 জন সিপিএম এর কর্মী ছিলেন। কোনো জাত বিচার করেননি, পার্টি পলিটিক্স দেখেনি। সোমেনদা আমাদের মাথার উপর যে ছাতাটা ছিল না, সেই ছাতাটা পুরো সরে গেল। দিন বলবো না, গুন্ডা আমি তো কোনোদিন শুনিনি। কে কি বলতো না, আর আমি তো পাশের বাড়ি থাকি। রাত নেই দিন নেই, মানুষের পাশে দাঁড়ানো, সকলের সুখে দুঃখে ঝাঁপিয়ে পড়া ছোড়দা তার ক্যারিজমায় কাছে টেনেছেন নতুন প্রজন্মকে। আজকে নেই, আমি মঞ্চে দাঁড়িয়ে বলেছি সোমেন মিত্রকে আমি জামানত জব্দ করব, উনি কোনো নেতাই নন, উনি অনেক কিছু বলেছে। কিন্তু আজকে যে মানুষটা নেই, তো প্রথমে আমি আপনাকে বললাম একটা শুরু থাকে। জন্ম যেন বাবা মা দেয়, পরবর্তী লালন লোকে বড় অনেক কিছু হতে পারে, একটা তো শুরু আছে। তো পলিটিক্যাল ক্রিডেন্সিয়াল, পলিটিক্যাল স্টেবিলিটি, পলিটিক্যাল ফুটেজ নিশ্চয়ই শুরু হয়েছে। ভোটযুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে হার, তার কারিগর প্রিয়াল। বর্তমানে সোমেন মিত্রের বিপরীত মেরুর রাজনীতিতে অবস্থান, কিন্তু ব্যক্তিগতভাবে প্রিয়ালের কাছেও তিনি ছোড়দাই। ঠিক যেমন আমহা স্ট্রিটের বাসিন্দাদের গুন্ডা দাদা বিরোধীরা নানা কটাক্ষে বেঁধেছেন সোমেন মিত্রকে, কিন্তু এ পাড়ার অলিগলি সেসব জানে না কোনো রাজনীতি। এ পাড়া চেনে শুধু ছোড়দাকে। ক্যামেরায় তন্ময় মুখার্জির সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা।